गुमनाम है कोई। গত ১২ ঘন্টা ধরে এই অঞ্চলে ইলেকট্রিসিটি নেই। লাগাতার বৃষ্টির ফলে কোথাও একটা শর্ট সার্কিট হয়েছে। একটানা চলতে চলতে জেনারেটরটাও নিজের কাজে ইস্তফা দিয়েছে। বাইরে বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। একটা মোমবাতি জ্বালিয়ে তার আলোতে নতুন কোনো একটা লেখাতে মনোনিবেশ করতে গিয়েও করতে পারছি না। বারবার মনে হচ্ছে কোনো অশরীরই হয়তো নিঃশব্দে এসে পাশে দাঁড়িয়েছে। ঘরের জানলা দরজা বন্ধ থাকা সত্ত্বেও কে বা কারা যেন মোমবাতিটা বারবার নিভিয়ে দিচ্ছে। ভয়ে পুরো শরীর কাঁটা দিচ্ছে। হাড় কাঁপানো শীতের সন্ধ্যায় শরীর ঘেমে উঠেছে। মনে পড়ছে বিধ্বংসী বন্যা কত মানুষকে টেনে নিয়ে গেছে রাতের অন্ধকারে তাদের ঘুমের সুযোগ নিয়ে। আজ তারাই হয়তো। ঘুমটা ভাঙল শুভর ডাকে। ধরপড় করে উঠে বসলাম। কি বিশ্রী একটা স্বপ্ন। যদিও ঘুম থেকে ওঠার পর সব কিছুই ঠিকঠাক, শুধু ঘুমটাই অসম্পূর্ণ। সেটাই স্বাভাবিক, কারণ আজ ২৬শে মার্চ ২০২৬, আমাদের গুরুদংমার যাওয়ার দিন। ঘুম থেকে উঠে চটজলদি তৈরি হয়ে বাইরে এসে দেখি তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪ ডিগ্রি। আকাশ আংশিক মেঘলা। বিকেলের দিকে বৃষ্টি হতে পারে, তবে তাতে তাপমাত্রার খুব একটা তারতম্য হবে না। লাচেন উত্তর সিকিমের মঙ্গন জেলার একটি শৈল শহর, যেখানে হোটেল কিংবা হোমস্টের পাশাপাশি গ্রাম্য জীবনের একটা রূপরেখা রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯,৫০০ ফুট ওপরে এই লাচেনে মার্চ মাসের ঠান্ডার প্রভাব খুব একটা বিচলিত করতে পারেনি উঠতি বয়সের বাইক রাইডারদের। তারা আরও সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছে গুরুদংমার উদ্দেশ্যে। আর সময় নষ্ট না করে ১ কাপ কফিতে চুমুক দিয়ে শুরু হলো আমাদের পথ চলা লাচেন থেকে গুরুদংমার উদ্দেশ্যে। ৫টায় ঘুম থেকে উঠেছিলাম, ভেবেছিলাম ৫:৩০টার মধ্যে বেরোবো। তারপর এইসব অ্যাক্টিভিটি করতে করতে কফি খেতে খেতে সেই ৬টা বেজেই গেল। এখন বাজে ৬টা ৩ মিনিট। এবার আমরা রওনা দিতেই পারি লাচেন থেকে গুরুদংমারের উদ্দেশ্যে। অধিকাংশ ভ্রমণপ্রিয় বাঙালির যদি একটা ইন্টারভিউ নেওয়া যায় না, সেক্ষেত্রে সবাই একটা কথাই বলবে, মানে 90% মানুষ এটাই বলবে যে আমরা দার্জিলিং যেতে চাই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, আর আমরা কাছাকাছির মধ্যে যদি বরফ দেখতে চাই সেক্ষেত্রে আমরা সিকিমে আসতে চাই। আজকের দিনে ঠাঙ্গুলেক বাবা মন্দির ওইদিকে রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে, কারণ ওখানে এত বেশি স্নোফল হয়েছে। এই বছর ২০২৬ সালে এপ্রিল বা মে মাসে আসলে আমার যে আইডিয়া, যদি খুব বেশি রোদ না হয় বা বরফ মেল্ট হয়ে না যায়, তাহলে কিন্তু আপনারা সিকিমে এসে বরফ 100% পাবেন। লাচেন ছেড়ে বেরিয়ে আসার কিছু পরেই লাচেন নদীর ধার ঘেঁষে অসমতল পাথরের রাস্তাতে যেতে হবে কয়েক কিলোমিটার, যেটা মনে করিয়ে দেয় ২০২৩ সালের বন্যায় প্রায় ধুয়ে মুছে যাওয়া রাস্তাঘাট কিংবা ব্রিজের অংশবিশেষ। এদিকে নতুন ব্রিজ, সেই সঙ্গে রাস্তা তৈরি হচ্ছে, তবে কবে এই রাস্তার কাজ সম্পূর্ণ হবে সেটা এখন বলা মুশকিল। ২৩ সালে যে বন্যাটা হয়েছিল তার যে এফেক্ট সেটা সাংঘাতিক। যে রাস্তাটা আছে না, সেটা এখন পুরো রিভার বেড দিয়ে পাশে রাস্তা তৈরি হচ্ছে বড় করে। এবার যদি এখানে খুব বৃষ্টি হয়ে যায় ২-৩ দিন ধরে, তাহলে তো রাস্তা আবার বন্ধ হবে। নদী পার করে আসার পর আবারও শুরু পাহাড়ি রাস্তা। যদিও এই রাস্তা গাড়ি চলাচলের জন্য একদম উপযুক্ত। শুধুমাত্র সংকীর্ণতাটুকু বাদ দিলে আর কোথাও কোনো সমস্যা নেই। ধীরে ধীরে পাহাড়ি পথ বেয়ে আবারও শুরু হলো নতুন এক পাহাড়ে চড়াই। আজকে এইটুকুই বলবো, আজকের পর্বটা আপনারা ফিল করুন। নর্থ সিকিম আসতে পারি চাই না পারি, গুরুদংমার আসতে পারি চাই না পারি, বাট এই এপিসোডটা দেখলে যেন আপনারা ভার্চুয়ালি সেই জায়গায় পৌঁছে যান। আজকের পর্বটা সেভাবে বানাচ্ছি। এই পথ ধরে যাওয়ার সময় আশেপাশের প্রকৃতি যতটাই সুন্দর, ততটাই ভয়ঙ্কর এই পাহাড়ি পথের বাঁক। ২০২২ সালে এই পথ ধরে যাওয়ার সময় যে দুর্ঘটনার সাক্ষী আমি নিজেই। পাহাড়ি পথের বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেনা জওয়ান সহ একটি আর্মি ট্রাক দুর্ঘটনার শিকার, যার ফলে ১৬ জন ভারতীয় সেনার তৎক্ষণাৎ মৃত্যু, আহত আরও অনেকে। এমনই অনেক ছোট বড় দুর্ঘটনার সাক্ষী এই রাস্তা, যার চারিত্রিক বৈশিষ্ট্য বলে দেয় এই সুন্দরের মধ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ। আর এই রাস্তাটায় যে টার্নগুলো আছে না, পুরো চুলের মতো বাঁক, এইরকম সরু সরু বাঁক। যদিও দুর্ঘটনার কথা কিংবা মনের ভয় অনেকটাই দূর হয়ে গেল যখন খানিকটা পথ চলে অপেক্ষাকৃত সমতল একটা জায়গাতে আমরা দাঁড়ালাম। ওই দূরে পাহাড়ের মাথায় জমা বরফে সূর্যের প্রতিফলন। নিচ থেকে ধীরে ধীরে পাহাড়ের গা বেয়ে উঠে আসা মেঘ দখল করছে নীল আকাশ। সব মিলিয়ে যেন একটা জীবন্ত ছবি।
শুভ বরফ পেয়ে গেছে হাতে, সিকিমে এসে প্রথম বরফের ছোঁয়া। রাস্তার আশেপাশে সব বরফ পড়ে আছে। আগে যত যাবো তত বরফ পাবো, অনেক বরফ মেল্ট হয়ে গিয়েছে, যেখানে যেখানে রোদ পৌঁছায়নি সেখানে সেখানে বরফ জমে আছে। আর ওই পাহাড়টা দেখুন, এই পাহাড়টা দেখে মন একদম আইস আইস হয়ে গেল। আর এইদিকে যে পাহাড়গুলো, এখানেও পাহাড়ের ফাঁকে ফাঁকে বরফ জমে রয়েছে। এই জায়গাটা দেখতে লাগছে যখন আমরা ওই শ্রীনগর থেকে সোনমার্গ যাই সেখানকার মতো। আর আরও সুন্দর লাগছে এই মেঘগুলো, এই মেঘগুলো ভেসে 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 ওই পাহাড়ের উপর দিকে উঠছে আস্তে আস্তে। এই হ্যান্ডসাম ছেলেগুলো এখানে এরকম ছবি তুলবে, তারপরে রমণীদের রাতের ঘুম নষ্ট করবে। সিঙ্গেল ছেলেপিলে নিয়ে খুব সমস্যা। এরপর যত আগে আগে যাচ্ছি, প্রকৃতি বিভিন্ন রূপে আমাদের সামনে হাজির হচ্ছে। সেই নিচ থেকে উঠে আসা মেঘ এখন আমাদের সঙ্গী, কখনো ডান দিকে কখনো বাঁ দিকে তার গতিবিধি, যার দাপটে সূর্যের আলো প্রায় ঢেকে গিয়েছে। যত আমরা উপরে যাচ্ছি, রাস্তার দুই ধারে কাছে কিংবা দূরে সর্বত্র বরফের পরিমাণও বাড়ছে। সব কিছুর মধ্যে সুন্দর ওই নীল আকাশে ছড়িয়ে যাওয়া মেঘ। একবার দেখে মনে হলো এই যেন শরৎকাল। তারপর আশেপাশের বরফ দেখে মনের ভ্রম দূর হলো। আসলে আজ আমরা এমন এক গন্তব্যের পথে চলেছি যেখানে প্রকৃতি আমাদের অপেক্ষায় তার অন্যতম সেরা রূপের সম্ভার নিয়ে। গুরুদংমার তখনও ঢের দেরি, কিন্তু যাত্রাপথের এই সৌন্দর্য দেখে মন থেকে একটা কথা বেরিয়ে এলো, কি কাশ্মীর কি মানালি, সিকিম ওয়ান অ্যান্ড অনলি। লাচেন থেকে গুরুদংমার মাত্র 64 কিলোমিটার। এই যাত্রাপথে ওই যে দূরে বরফে ঢাকা উপত্যকা, এর নাম ইয়াথাং ভ্যালি। এই যাত্রাপথে মাঝামাঝি রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ছাউনি। আসলে এই জায়গাটা খুবই সেন্সিটিভ, কারণ আমার বাঁদিকে কয়েক কিলোমিটার ব্যবধানই রয়েছে নেপাল এবং চীনের আন্তর্জাতিক সীমারেখা, আর ডান দিকে রয়েছে ভুটানের সীমারেখা। সুতরাং এইসব অঞ্চল যতটাই সুন্দর ততটাই নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা। ট্যুরিস্টদের গতিবিধিও এখানে নিয়ন্ত্রিত। আর যত আমরা আগে আগে যাচ্ছি না, তত বরফের পরিমাণ বাড়ছে এবং বাড়বেও। যদি বৃষ্টি না হতো না, তাহলে কিন্তু বরফ আরও থাকতো এখানে। দারুণ লাগছে। আজ এই লাচেন থেকে গুরুদংমা যাওয়ার পথে রাস্তার দুপাশের দৃশ্য দেখছি, তাদের আপনাদেরকে বলবো যে অবশ্যই আসুন, মন ভরে যাবে। যারা কাশ্মীর কিংবা মানালি যেতে পারেননি এই মুহূর্তে বা এই বছর পারছেন না, তাদের সেই ইচ্ছেটা এখানে এসে পূর্ণ হবেই হবে, সে গ্যারান্টি আমি দিচ্ছি। বাকিটা তো আপনারা ক্যামেরা দেখতেই পাচ্ছেন, আমি আর কি বলবো, মানে আমার ভাষা যথেষ্ট নয়। লাচেন থেকে আমাদের 1 ঘন্টা পথ চলা শেষ। 9,500 ফুট থেকে এখন আমরা এসে পৌঁছেছি 12,000 ফুটে ইয়াথাং ভ্যালিতে। আর এই জায়গায় এসে আরও একটা সমস্যা আছে, যেটা হাওয়া। যেখানে স্নোফল হয় সেখানে একরকম ঠান্ডা, স্নোফল হয়ে যাওয়ার পর যখন রোদ ওঠে সেখানে লাগে গরম। আর সবচাইতে বেশি শরীরকে কষ্ট দেয়, সবচাইতে বেশি আমাদের শরীরকে কসরত করতে হয় যেখানে স্নোফল হয়তো নেই কিন্তু রোদও নেই, সেই সঙ্গে হচ্ছে হাওয়া। এই যে ঠান্ডা হাওয়া দিচ্ছে, এটা একদম চাপে ফেলে দিচ্ছে। বাইরে এত ঠান্ডা যে আমার হাতের গ্লাভস হয়তো যথেষ্ট নয়। প্রায় অসাড় হয়ে যাওয়া আমার হাত জোড়া কাঠের জালের সংস্পর্শে আসতেই তাতে যেন জীবন ফিরে এলো। রক্ত সঞ্চালন তার স্বাভাবিক ছন্দে ফিরে গেল। গল্প লেখা থামিয়ে এই বিরতির মাঝেই একটু তৃপ্তি খুঁজে পাওয়ার চেষ্টা করলাম। ইস্ট সিকিমে রয়েছে নাথাং ভ্যালি, আর এখানে রয়েছে ইয়াথাং ভ্যালি। এরপরে আসবে ক্লিপ, তারপরে আসবে থাঙ্গু। আর এখানে যে চায়ের দোকানটা আমরা দাঁড়িয়েছি, এখানে গ্লাভসও বিক্রি হচ্ছে। ধরুন আপনারা কোনো কারণে গ্লাভস নিয়ে আসেননি, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা গ্লাভস কিনতে পারেন, কারণ শুভকে গ্লাভস কিনতে হবে, শুভ গ্লাভস নিয়ে আসেনি। এতটাই ঠান্ডা এখানে। কলম্বিয়া থেকে 2খানা গ্লাভস নিয়েছিলাম। আমার মনে হচ্ছে এই গ্লাভসটা না একটু মানে বড় আমার হাতের তুলনায়, ওই জন্য ঠান্ডা আটকাচ্ছে না, ঠান্ডা লাগছে।
সময় সকাল 8:45, আমরা পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের আরও একটা সুন্দর জায়গা, আরও একটা টপ পয়েন্ট, যার নাম হচ্ছে থাঙ্গু ভ্যালি। এখানে আসার পর এখানে যে চেক পয়েন্ট রয়েছে, এখানে কিন্তু আমাদের পারমিট চেক করা হবে। আর সেই সাথে এখানে আপনারা রাস্তার ধারে যে টুকটাক দোকানপাট রয়েছে, সেখান থেকে পপকর্ন, পার্লেজি বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল, আর সেই সঙ্গে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অক্সিজেন ক্যান। এই অক্সিজেন ক্যান কিন্তু আপনারা এখান থেকেও সংগ্রহ করতে পারেন। অক্সিজেন ক্যান আপনারা সঙ্গে রাখুন, কর্পূর সঙ্গে রাখুন, কারণ যখন আপনারা গুরুদংমান পৌঁছাবেন তখন কিন্তু আপনাদের প্রয়োজন হলেও হতে পারে। মানে সবসময় প্রিকোয়েশন নিয়ে রাখুন, যাতে কোনো প্রবলেম না হয়। কর্পূর নিতে নিতেই কিন্তু গুরুদংমানটা ঘুরুন, যাতে কোনো প্রবলেম না হয়। সেটা বাচ্চা হোক, মধ্যবয়স্ক হোক বা সিনিয়র সিটিজেন হোক, এটা কিন্তু দরকার। নিজের কেয়ার রাখা খুব দরকার, কারণ যা মেডিকেল ফেসিলিটি সব কিন্তু এই পর্যন্ত রয়েছে, এরপরে কিন্তু মেডিকেল ফেসিলিটি সম্ভবত নেই। এখানে পারমিট দেখানোর কাজ সম্পূর্ণ। আবারও আমরা জার্নি শুরু করব। 7:51 বাজে, সময় নষ্ট করা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব গুরুদংমান লেক দেখে, কালাপাত্থার দেখে আমাদের ব্যাক করতে হবে, কারণ বেলার দিকে আর বেশি চান্স আছে। তো আমরা চাই না যে গুরুদংমান যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যাক বা আমাদের মিশন আনসাকসেসফুল হোক। থাঙ্গু ভ্যালিতেও কিন্তু চারিদিকে আর্মি ক্যাম্প রয়েছে, এবং আর্মি ক্যাম্পের সাথে সাথে কিন্তু এখানে ট্যাঙ্কও রাখা রয়েছে, মানে যুদ্ধাস্ত্র প্রস্তুত, যেহেতু বর্ডার এরিয়া। তো থাঙ্গু ভ্যালির পর প্রকৃতি আবারও নিজেকে বদলে নতুন রূপে ধরা দিল। লাচেন থেকে গুরুদংমার মাত্র 64 কিলোমিটার রাস্তা, যেখানে প্রত্যেক মুহূর্তে পরিবেশের এক এক রকম রূপ। জানুয়ারি মাসে কাশ্মীর, ফেব্রুয়ারি মাসে হিমাচল, আর মার্চ মাসে সিকিম। কোনটা বেশি ভালো, এই নিয়ে তখন আমার মনে অদ্ভুত এক দ্বন্দ্ব চলছে। যদিও আমার এই তুলনামূলক চিন্তাভাবনা বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ উচ্চতা বলছে আমরা 12,000 ফুট থেকে এসে পৌঁছেছি 15,000 ফুটে, যেখানে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ছাউনি, সেই সঙ্গে ক্যাফে 15,000। সোনারপুর থেকে বাইক নিয়ে এসছেন বাইক রাইডার ভাইরা। এখন আমরা মোটামুটি সমুদ্রপৃষ্ঠ থেকে 15,000 ফুট উচ্চতায় আছি। ঠান্ডা মারাত্মক, চারিদিকে বরফ, নীল আকাশ, যেন পুরো মনে হচ্ছে শরৎকাল। কিরকম লাগছে আপনাদের? খুব সুন্দর লাগছে। এক্স্যাক্টলি, যখন আপনারাও আসবেন আপনাদের কিন্তু খুব সুন্দর লাগবে এই জায়গায় এসে। দুর্দান্ত জায়গা। আমি আবারও বলছি, যারা লাদাখ যেতে পারবেন না তারা নর্থ সিকিম আসুন, গুরুদংমার আসুন, মন ভরে যাবে। এত সুন্দর জায়গা। বাট এখানে বেশি অ্যাক্টিভিটি করা যাবে না, জোরে কথা বলা যাবে না, কারণ এত উচ্চতায় এসে একটু তো শ্বাসকষ্ট হচ্ছে। আর এই জায়গায় এসে কিন্তু টয়লেটও রয়েছে, এখানে ক্যাফেও রয়েছে, আপনারা গরম জল নিতে পারবেন, চা কফি একটু চাঙ্গা হতে পারবেন, কারণ এগুলো কিন্তু একটা ভীষণ দরকার। এই হচ্ছে বালুশাহী, এই হচ্ছে জিলিপি এখানে বিক্রি হচ্ছে। এখানে কি কি আইটেম পাওয়া যায় দেখুন। ছোলে বাতুরে আছে, আলু পরাঠা আছে, ছোলা সমোসা আছে, সিঙ্গেল সমোসা, ম্যাগি, মোমো, বরফি, জলেবি, বালুশাহী, মোটামুটি এখানে এইসব খাবার দাবারই পাওয়া যায়। দেখুন, এই হচ্ছে গরম গরম ম্যাগি, আর ওইদিকে পাওয়া যাচ্ছে হচ্ছে চা কফি। অনেক ভাইরা এসছে বাইক নিয়ে, তারা কিন্তু প্রথমবার এসছে, এবং এখানে আসার পর তারা বলছে অ্যাডভেঞ্চার সেই লেভেলে হচ্ছে। তো এই জন্য আপনাদেরকে বলবো, যারা এখনও দোনামোনা করছেন বাইক নিয়ে আমরা আসতে পারবো কি পারবো না, যাবো কি যাবো না, তাদের জন্য একটা কথাই বলবো, চাকদে ফাট্টে সব টেনশন দূরে রেখে জাস্ট বেরিয়ে পড়ুন অ্যাডভেঞ্চারের নেশায়। গুরুদংমারে এসে বাইকটা লাগিয়ে একটা ছবি তুলুন, সেটা আপনার জীবনে কিন্তু মেমোরেবল ডে হয়ে থাকবে, কারণ বয়স আর সময় আর কিন্তু ফেরে না। সময় সকাল 15টা, আমরা গাইগং থেকে রওনা দিলাম। এখানে যে চেকপোস্ট রয়েছে, এখানে তো পারমিট দেখলোই, সেই সঙ্গে যে আর্মিরা রয়েছে, আর্মি পার্সোনাল রয়েছে, চেক করলো যেটাই যে আপনাদের কাছে অক্সিজেন সিলিন্ডার আছে। আলাম হ্যাঁ আছে। বলো অক্সিজেন সিলিন্ডার কিন্তু নিয়ে যেতেই হবে, কারণ এখানে কিন্তু কোনো মেডিকেল ক্যাম্প নেই বা ট্রিটমেন্টের ব্যবস্থা নেই। তো আমরা বললাম আমাদের কাছে তিনটে অক্সিজেন সিলিন্ডার আছে। গাইগং থেকে গুরুদংমার আরও 16 কিলোমিটার, যে 16 কিলোমিটার রাস্তা পুরো লাদাখের ফিলিংস এনে দেয়। এই জায়গাতে সিকিম আর লাদাখের রোড এক্সপিরিয়েন্স অলমোস্ট সেম। চারিদিকে বরফে ঢাকা পাহাড়, এক এক রকম আকৃতি কিংবা উচ্চতার। দূর দূর পর্যন্ত না রয়েছে কোনো গাছপালা কিংবা পাখিদের আনাগোনা। মাঝে মাঝে দেখছি চমড়ি গাইগুলো দল বেঁধে ঘুরছে। প্রকৃতি এখানে রুক্ষ, সূর্যের তেজও ভীষণ তীব্র। এমন এক মরুভূমির পথ ধরে চলেছি, যে মরুভূমিতে বরফ রয়েছে। প্রকৃতির এমনই একটা সৌন্দর্য এখানে লুকিয়ে রয়েছে, যার ফলে গুরুদংমার লেক লাখো বাঙালি পর্যটকের কাছে আজও ড্রিম ডেস্টিনেশন। একটু আগে পর্যন্ত যে আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছিল, হঠাৎ সেই আকাশ মেঘমুক্ত। এমনটা অনেকবারই দেখেছি ফ্লাইটে ট্রাভেল করার সময়। এই রাস্তার বাঁকে কোনো কোনো জায়গায় বাইকাররা দাঁড়িয়ে তাদের লক্ষ্য জয় সেলিব্রেট করছে। এই পথে চলতে চলতে হঠাৎই নিজের বাজ পাখি উড়িয়ে দিলাম। পুরো জায়গাটা কীরকম তার একটা ভৌগোলিক মানচিত্র ফুটে উঠল। নর্থ সিকিম লাদাখের থেকে কোনো অংশেই যে কম নয়, তারই প্রতিফলন আমার আরসির ডিসপ্লে স্ক্রিনে। গুরুদংমা লেক থেকে আমরা মাত্র 3 কিলোমিটার আগে আছি, আর এই 3 কিলোমিটার আগে এবার ভিউটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি বারবার বলছিলাম যে লাদাখ যেতে না পারা দুঃখ গুরুদংমা লেকের রাস্তায় ভুলে যায়। জাস্ট রোডটা দেখুন আর আশেপাশের পরিবেশটা দেখুন।
এখানে একটা কথা বলা দরকার। গত বছর তিব্বতের কৈলাস মানসরোবর যাত্রা করে এসেছি। সেই পথঘাট কিংবা পরিবেশ অনেকটাই মিলে যায় এই রাস্তার সঙ্গে। তার কারণ কিলোমিটার বলছে আমরা চীন অকুপায়েড তিব্বত থেকে মাত্র 9 কিলোমিটার দূরে রয়েছি। এখানে আরও একটা লেক রয়েছে, নাম চোলামু লেক। উচ্চতা 17,490 ফুট, যেটা তিস্তা নদীর প্রধান উৎসস্থল। যদিও সিভিলিয়ান সেখানে অ্যালাউ নেই। বর্ডার রোড থেকে রাস্তা ডান দিকে টার্ন নিল। 2022 সালে যেখানে রাস্তা বলতে তেমন কিছুই ছিল না, আজ 2026 সালের মার্চ মাসে এসে গুরুদংমা লেক যাওয়ার রাস্তায় আমূল পরিবর্তন। মেন রোড থেকে আমরা প্রবেশ করেছি গুরুদংমা রাস্তায়। 2022 সালে যখন এসেছিলাম তখন তো গাড়ি পাল্টি খেতে খেতে খায়নি, এইরকম করছিল। বাট এখন কিন্তু রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তা এখনো পিচ হয়নি, মাটির রাস্তাই আছে, পিচ হয়তো হবে, বাট এখন কিন্তু রাস্তা বলা চলে। আবারও 4 বছর পর, মানে 2022-এর পরে 2026, 4 বছর পর ফাইনাল এসে পৌঁছালাম সেই নর্থ সিকিমের। এই হচ্ছে গুরুদংমা লেক। লেকের অনেকটা অংশ জমে গিয়েছে, বাকি অংশ এখনও আনফ্রোজেনই রয়েছে। বাট এই জায়গাটা এসে আমার যে ফিলিংস, বেশি কথা এখানে বলবো না, জোরে কথাও বলবো না, কারণ আমরা মোটামুটি এখন 17,500-এর কিছু বেশি ফুট উচ্চতায় আছি। তো এই জায়গাটা এসে যতটা সম্ভব কুল থাকতে হবে, চুপচাপ থাকতে হবে, এক জায়গায় বসে এখানকার যে প্রকৃতি, এখানকার যে সৌন্দর্য সেটা উপলব্ধি করতে হবে। আর যারা নর্থ সিকিম আসেন তাদের জন্য বলবো, এই যাত্রাপথে শুধু 2 কিলোমিটার লাচেন পার করার পর 2 কিলোমিটার রাস্তা একটু খারাপ আছে, ওখানে যেহেতু রাস্তা ভেঙে গিয়েছিল। বাকি রাস্তা একদম ক্লিয়ার, কোনো সমস্যা নেই। আপনারা বিন্দাস আসতে পারবেন যদি গুরুদংমা লেক খোলা থাকে। এবং এখানে আসার পর যা নাজারিয়া দেখবেন, বাই গড, দিল গার্ডেন। বাট এইবার এই দৃশ্যটা আপনাদেরকে আমরা ক্যামেরায় নয় দেখাবো হচ্ছে বাজ পাখির চোখে, যে কীরকম লাগে বাজ পাখির চোখে গুরুদংমা লেক বা তার আশেপাশের পরিবেশ। গুরুদংমা লেক ভারতবর্ষ তথা এশিয়ার সবচাইতে উচ্চতম লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 17,800 ফুট। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও আধ্যাত্মিক দিক থেকে এই লেক হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মের মানুষের কাছে অত্যন্ত পবিত্র। বৌদ্ধ ধর্মগুরু পদ্মসম্ভবের নাম থেকেই এই লেকের নামকরণ করা হয়, যিনি 8ম শতাব্দীতে তিব্বত থেকে ফেরার সময় এই স্থান পরিদর্শন করেন। গুরুদংমা লেক এবং চোলামু লেকের মিলিত জলধারায় তিস্তা নদীর উৎপত্তি। এই লেকের পরিধি প্রায় 5.5 কিলোমিটার। নভেম্বর থেকে মে মাস ঠান্ডার কারণে এই লেকের একাংশ জমে যায়, কিন্তু অদ্ভুত এক কারণে এই লেকের সমস্ত অংশ কোনোদিনই জমে যায় না। যারা বাজেট কিংবা সময়ের অভাবে লাদাখের প্যাংগং লেক পর্যন্ত পৌঁছাতে পারেনি, তাদের সেই অভাব হয়তো অনেকটাই পূরণ হয়ে যায় এই লেকের কাছে পৌঁছে। সুদূর দক্ষিণবঙ্গ থেকে যে ছেলেটা প্রথমবার বাইক রাইড করে এই 17,800 ফুট ওপরে পৌঁছে বাইক রেখে লেকের দিকে তাকায়, তার চোখের কোণে জমে থাকা আনন্দ অশ্রু হয়তো এভারেস্ট জয়ের থেকে কোনো অংশেই কম নয়। আর আমি হলাম সেই বঙ্গ সমাজের প্রতিনিধি, যার ক্যামেরা কিংবা ধারাভাষ্যে শয্যাশায়ী মানুষটি অনুভব করছে সে নিজেই গুরুদংমার সামনে পৌঁছে গায়ে মাখছে মিষ্টি রোদের তেজ কিংবা শীতল বাতাসের স্পর্শ। অনেকে ভাবে যে আমার বাচ্চা ছোট, আমরা তাকে গুরুদংমা লেকে নিয়ে আসতে পারবো কিনা। তো ওর বয়স হচ্ছে 5 বছর। তোমার নাম কি? বলে দাও। দক্ষিণেশ্বর থেকেও এসছে,
ওর বয়স 5 বছর, ওর কি কষ্ট হচ্ছে কিছু এখানে? বাচ্চাদের কিচ্ছু কষ্ট হয় না, কষ্টটা বড়দের হয়। ওনারা এসছে সোনারপুর থেকে। সূর্যা আর সুরজিৎ, কিরকম লাগছে এখানে এসে? দারুণ দারুণ। আমরা 21-এ এসেছিলাম, কিন্তু তার থেকেও আমার এই সময় এসে একদম ভীষণ সুন্দর জায়গা, মানে সত্যি কথা বলতে এখানে আসার পর কিন্তু মন আপনার ভরে যাবে। লাদাখ যদি যেতে না পারেন, তার দুঃখটা কোথাও এখানে এসে কিন্তু আপনি ভুলেই যাবেন। আধ ঘন্টা সময় এখানে কাটিয়ে ছবি তুলে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব নিচে ফিরে যান। এখানে বেশিক্ষণ থাকার দরকারই নেই। এবার আমাদের নিচে নামার পালা, কারণ ওখানে গাড়ির পার্কিং রয়েছে। তো এখানে গাড়ি রাখতে দেয় না, বাইক আনা যাবে কিন্তু 4 হুইলার্স এখানে পার্কিং করতে দেয় না ইন্ডিয়ান আর্মি। তো ওইটুকু নামতে হবে। এবার এই নামার সময় কিন্তু দুপা করে পা ফেলবেন, যাতে শ্বাসকষ্ট না হয়। প্রায় 1 ঘন্টা মতো সময় গুরুদম্বার লেগে কাটানোর পর আবারও ফেরার পথ ধরলাম। হয়তো প্রথমবার বলেই আমাদের শুভর শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছিল। ফেরার সময় দেখলাম বেচারা অঘরে ঘুমাচ্ছে। আমি আবারও ডায়েরির পাতাগুলো লিখতে শুরু করলাম এই ফিরে যাওয়ার মুহূর্তটুকু। আবারও কবে আসতে পারবো কে জানে। ফেরার সময় আরও একটা জিনিস খেয়াল করলাম, ওই নীল আকাশে হঠাৎ কখন জানি না মেঘগুলো এসে হাজির হয়েছে। বেলা একটু বাড়তেই রোদের আলোতে পাহাড়ে জমে থাকা বরফ থেকে সাদা আলো বিচ্ছুরিত হচ্ছে, যেদিকে খালি চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা এক প্রকার অসম্ভব। এত কিছুর মধ্যেও বৃষ্টি কিংবা খারাপ আবহাওয়ার কোনো চিহ্নমাত্র নেই। এইরকম একটা চিড়ে ভাজার প্যাকেট, যেটা হয়ে গেছে পুরো মোটু। এই হাই অল্টিটিউডে আসলে কেন এই প্যাকেট জাতীয় জিনিস, যেমন চিপস, তারপরে চিড়ে ভাজা, মানে প্যাকেট জাতীয় খাবার কেন ফুলে যায় এরকম? ফুলে এরকম একটা ডাউন হয়ে গেছে, টাইট বালিশ হয়ে গেছে, মনে হচ্ছে বালিশ মাথায় দিয়ে থাকতে পারবো। গুরুদম্বার লেক থেকে আবারও ফেরার পথে প্রায় 34 কিলোমিটার পথ চলে আমরা এসে পৌঁছালাম চোপতা বলে একটা জায়গাতে। আমাদের পরবর্তী গন্তব্য চোপতা ভ্যালি এবং কালাপাত্থার যাওয়ার রাস্তা এখান থেকে আলাদা হয়। রাস্তার ধারে লেখা আছে ওয়ে টু চোপতা ভ্যালি। এটা উত্তরাখণ্ডের চোপতা ভ্যালি নয়, এটা হচ্ছে নর্থ সিকিমের চোপতা ভ্যালি। তো ওয়ে টু চোপতা ভ্যালি যেখানে লেখা আছে, সেখান থেকে কিন্তু রাস্তা ভাগ হয়। এখানেও যাওয়ার জন্য যে আপনার পারমিট রয়েছে, সেই পারমিট কিন্তু এখানে চেক পয়েন্ট, সেই চেক পয়েন্টে দেখাতে হয়, ওরা স্ট্যাম্প মারে, তারপরে কিন্তু গাড়ি এখানে অ্যালাউ করে। চোপতা চেকপয়েন্ট থেকে সিকিমের কালাপাত্থার প্রায় 16 কিলোমিটার। এর মাঝে রয়েছে চোপতা ভ্যালি ভিউ পয়েন্ট। প্রচারের অভাবেই হয়তো এই জায়গাটার নাম খুব কম সংখ্যক মানুষই জানে। এদিকে বরফের পরিমাণ আরও বেশি, রাস্তা বেশ খাড়াই এবং সংকীর্ণ। ট্যুরিস্ট গাড়ির দেখা প্রায় নেই বললেই চলে। একটু আগেই যে চোখে ছিল নীল আকাশের ছবি, এবার পরিবেশ পুরোপুরি আলাদা। আকাশ মেঘ আর কুয়াশার এক অদ্ভুত সংমিশ্রণে ঢেকে রয়েছে, মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। এই রাস্তায় যে রকফল হয় তার প্রমাণ পেলাম আরও খানিকটা যাওয়ার পর। মন বারবার বলছিল আগে যে পরিমাণ বরফ কিংবা আকাশের যা অবস্থা, তাতে কালাপাত্থার পর্যন্ত যাওয়া আদৌ কি সম্ভব হবে? গুরুদংমার লেক কিংবা গুরুদংমার লেক যাওয়ার রাস্তা তো অন্যরকম সুন্দর ছিল, কিন্তু কালাপাত্থার পরতে পরতে অ্যাডভেঞ্চার। এখানে আরও বেশি বরফ আর রাস্তা আরও স্টিফ। বেলা 12:17 আমরা এসে পৌঁছালাম হচ্ছে কালাপাত্থার। দূরের বরফ ঢাকা পাহাড় থেকে ভাবছিলাম যে আমাদের হয়তো ওখানে যেতে পারবো, ওখানে হয়তো স্নোফলও হচ্ছে, কারণ ওয়েদার আচানক খারাপ হয়ে গেছে, আকাশে সব মেঘ। একটু আগে পর্যন্ত এখানে প্রচুর রোদ ছিল, এখন পুরোপুরি মেঘ, মানে এটা হচ্ছে স্নোফলের পুরো ওয়েদার যাকে বলে। সমস্ত গাড়ি এ পর্যন্ত অ্যালাউ করেছে, আর গাড়িও এখানে খুব বেশি নেই। এমনিতেও লাচেনে খুব বেশি গাড়ি আসেনি, গুরুদংমারেও আপনার মোটামুটি বেশি গাড়ি দেখিনি। আর এখানে আমাদের গাড়ি একটা 2-3টে গাড়ি রয়েছে, আর গাড়ি নেই এখানে। এখানে বরফের পড়ার জন্য জুতো রয়েছে, যেগুলো রেন্টে পাওয়া যাচ্ছে, কিন্তু এরপরে আর গাড়ি অ্যালাউ করছে না। গাড়ি আমাদের যেখানে নামালো সেখান থেকে কালাপাত্থার জায়গাটা আরও খানিকটা দূরে, কিন্তু রাস্তায় বরফের আধিক্যের কারণেই হয়তো আমাদের গাড়িকে এর থেকে বেশি যেতে দিল না স্থানীয় প্রশাসন। অগত্যা এখানে দাঁড়িয়েই খানিকটা সময় কাটালাম এবং ফটো ভিডিও শ্যুট করলাম। আসলে এখানে আসার জন্য গাড়িকে 3,500 টাকা অতিরিক্ত পে করতে হয়, কারণ কালাপাত্থার নর্থ সিকিমের সাইট সিনে অপশনাল ট্যুরিস্ট পয়েন্ট। কিন্তু এই টাকা খরচ করেও ফলাফল যে খুব একটা সুখের হলো এ কথা বলা যায় না। অগত্যা কালাপাত্থার থেকে আমরা আবারও রওনা দিলাম লাচেনের উদ্দেশ্যে, কারণ আবহাওয়া খুব একটা ভালো নয়। বৃষ্টি শুরু হলে হোটেল পৌঁছানো সমস্যা হতে পারে, বিশেষ করে লাচেনের আগে শেষ 2 কিলোমিটার। হোটেলে খানিক্ষণ আগে এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম, আমাদের লাগেজ টাগেজ নিয়ে সব চেক আউট করলাম। আমরা আজকে লাচেন থেকে যাব হচ্ছে লাচুংয়ে। এবার এখানে লাঞ্চ যেরকম থাকে, ভাত ডাল সবজি, আজকে হয়তো চিকেন আছে, সবই আছে। বাট আমরা আমাদের লাঞ্চটা আলাদা করে কাস্টমাইজ করে নিয়েছিলাম, যে আমরা খাবো হচ্ছে খিচুড়ি, কারণ বাইরে অলরেডি শুরু হয়ে গেছে বৃষ্টি। মানে আমরা যদি আরেকটু পরে আসতাম তাহলে বৃষ্টিতে ভিজতাম, আর বা যদি আজকে বৃষ্টি সকালে থাকতো তাহলে আমাদের গুরুদংমার লেকে এত সুন্দর ভিউ পেতাম না, যেটা আপনারা দেখলেন। এর সঙ্গে একটা চাটনি দিয়েছে, চাটনিতে সেই ঝাল, আর এটা হচ্ছে বেগুন ভর্তা, এটাও বানিয়ে দিয়েছে। আমি তো বেগুন ভর্তা খাবো না, জাস্ট আইটেমগুলো দেখাচ্ছি। আমরা সকাল শুরু করেছিলাম 4 ডিগ্রি দিয়ে,
এখন লাচেনের ওয়েদার হচ্ছে 8 ডিগ্রি, ঠান্ডা রয়েছে এবং আজকে বিকালে আগামীকাল দেখুন যখন বৃষ্টি, রাতেও বৃষ্টি হবে। সামনে ব্যাগ রেখে এমন ফিল হচ্ছে যেন বাচ্চা নিয়ে যাচ্ছি শ্বশুরবাড়ি, আর ওয়েদার আজকে তেমনই বাড়াবাড়ি, কখন কমবে বৃষ্টি কে জানে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবারও পথ চলা শুরু লাচেন থেকে লাচুংয়ের উদ্দেশ্যে। এই দূরত্বও নেহাত কম নয়, 50 কিলোমিটার তো হবেই। সময় লাগা উচিত বড়জোর 2 ঘন্টা মতো, কিন্তু আজ সময় অনেক বেশি লাগবে। কারণ লাচেন থেকে চুংথাং যাওয়ার রাস্তায় বৃষ্টির ফলে আবারও জায়গায় জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে। রাস্তার পাশেই ওয়াটারফলগুলোতে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় রাস্তা তার গতি হারিয়েছে। এইসব জায়গায় দাঁড়ানো একটা রিস্কি ব্যাপার, কখন যে ল্যান্ডস্লাইড হয়ে যাবে না, ব্যাস গল্প শেষ। রাস্তা তো এখানে ছিল, ভেঙে নেমে গেছে তো, সব নেমে গেছে। কি ভয়ঙ্কর জায়গাটা দেখো, আর নিচে সেই গভীর খাদ, তাকালেই মাথা ঘুরছে। গতকাল আমরা সন্ধ্যাবেলা এই পথ ধরে এসেছিলাম, তখন কিছু বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। এই ব্যারিকেডগুলো অবশ্য পরে লাগিয়েছে, এগুলো আগে ছিল না। আবার বৃষ্টি হয়েছে, ধস নেমে গিয়েছে, রাস্তা শুধু ভেঙে পড়ে গিয়েছে। এবার ভাবুন বর্ষাকালে পাহাড় কেন রিস্কি। এখন তো যদি বর্ষাকাল নয়, কিন্তু বর্ষাকালে যিনি রিস্কি, কারণ এই আমরা হয়তো গাড়ি করে যাচ্ছি, সব কিছু ঠিকঠাক আছে, হঠাৎ করে কোথাও হয়তো ধস নেমে গেলো, সব কিছু গাড়ি শুদ্ধ নিয়ে একদম চলে গেলো খাদে, আমাদেরকে খুঁজেই পেলো না। তো ব্যাপারটা এরকমই, বর্ষার পাহাড় খুব রিস্কি, কিন্তু এখন এই সময় বর্ষা হবে কে জানতো। ল্যান্ডস্লাইড জোন এখানে সর্বত্র। মানে এই পাহাড়গুলোর গঠন কীরকম বলি, এই পাহাড়গুলো না এখনও বাড়ছে, মানে বলে না হিমালয় এখনও বড় হচ্ছে, তো হিমালয়ের এই অংশটা না, এই দিকের অংশ পাহাড় এখনও বাড়ছে, আর তার জন্যই ল্যান্ডস্লাইড। তারপরে এই যে এত কনস্ট্রাকশন, ড্যাম, তারপরে হচ্ছে হাইড্রো পাওয়ার, জলবিদ্যুৎ এসব বানাচ্ছে, এই জন্যই আরও বেশি সমস্যা। নেচারকে তো কোথাও আমরা ধ্বংস করছি না, আমাদের প্রয়োজনে নেচারও বদলা নিচ্ছে। বিকেল 5:15 নাগাদ আমরা চুংথাং ক্রস করে লাচুং যাওয়ার রাস্তা ধরলাম। তবে লাচেনের তুলনায় লাচুং যাওয়ার রাস্তা অনেকটাই ভালো, কারণ 2023 সালের বন্যায় লাচেনে যতটা ক্ষতি হয়েছিল লাচুংয়ের ততটাও হয়নি। ভেবেছিলাম একটানাই বেরিয়ে যাব, কিন্তু ড্রাইভার সাহেব আবদার করলেন এই জায়গাতে অন্তত 10 মিনিটের জন্য তাকে চা পানের বিরতি দিতেই হবে। আরে বৃষ্টির মধ্যে আবারও নামতে হলো, আমাদের ড্রাইভার সঙ্গে চা খাবে, বললাম চলো এখান থেকে তো আর বেশিক্ষণ নয়। বলছে কৌশিক দা আপ তো বহু সেলফিশ করে হো। আমি বললাম সেলফিশ না, আমি হচ্ছি সেলফ লাভার। ঠিক আছে, এই ওয়াটারফলসটা ভালো, রাস্তার ওপরে খুব মানে একটা জনপ্রিয় জায়গা, এখানে একটা চায়ের দোকানও আছে, সন্ধ্যাবেলা এখানে লোক গান গাইতে শুরু করে, তার গান দারুণ। টিপটিপ বৃষ্টিকে সঙ্গে নিয়েই যখন লাচুং গিয়ে পৌঁছালাম তখন সময় সন্ধ্যে 6:25, আর এখানে পৌঁছানোর পর অভিজ্ঞতা পুরোপুরি অন্যরকম। এবং যখন হোটেলে প্রবেশ করলাম তখন মোমবাতির দুদিকে দুটো শিখা, আর মাঝখানে হোটেলের ম্যানেজার সাহেব। এইরকম একটা বর্ষার রাত, পাহাড়, চারিদিকে কুয়াশা, তার মধ্যে ইলেকট্রিক নেই, ঘরের মধ্যে আপনি, সেই সঙ্গে একটা মোমবাতি, কখনো জানলা খুলছেন, মোমবাতির শিখাটা এরকম করে কাঁপছে, আর সেই সময় শুনছেন একটা ভূতের গল্প। কেমন লাগবে? এগুলো হচ্ছে রোমান্টিক রাত, যারা কাপেল তাদের জন্য, আর আমার মতো যারা সিঙ্গেল তাদের জন্য হচ্ছে ভূতের গল্প শোনার রাত। এই অন্ধকারে আমাকেই লাগছে একটা জ্যান্ত ভূত। এই হোটেলের জেনারেটর খারাপ, জেনারেটর এখনো ঠিক হয়নি। गुमनाम है कोई। 2 দিন ধরে জেনারেটর এখন ঠিক হয়নি, ঠিক করানোর কাজ চলছে, তার মধ্যে বাইরে বৃষ্টি পড়ছে। রুমে ঢুকলাম অন্ধকারে, তার মধ্যে আর বাড়ি থেকে মেসেজ করছে ক্লাস 5-এর বই দাম পড়বে 6,986 টাকা, মানে 7,000 টাকা বইয়ের দাম। বাবা আমি কি খাবো? আমার মন করছে একটু কি খেতে দেয় একদম, তো বলছি মটন বিরিয়ানি, চিকেন তন্দুরি। অনেক খেয়েছো তন্দুরি, এবার খাও বাপের নাড়ি ভুড়ি, আর ফোনটা রাখো তাড়াতাড়ি, ঠান্ডায় আমি দিচ্ছি গড়াগড়ি। गुमनाम है कोई। সন্ধ্যে 7:33, কারেন্ট তো আসেনি, জেনারেটর ঠিক হয়ে গেছে, আর সেই সাথে ঘরে লাইট জ্বলে গেছে। কালকে সকাল হোক, কালকে আপনাদেরকে প্রপার্টি দেখাবো, দেখলে পছন্দ হবেই হবে আপনাদের, মানে আপনারা বলবেন এখানেই থাকবো আসলে। আপাতত দেখাই এই সন্ধ্যেবেলা আমরা কি খাচ্ছি। কফি দিয়েছে, কফিটা আমার খুব বেশি টেস্টি লাগেনি,
সেই সঙ্গে আমি বলেছিলাম যে পেঁয়াজি দিতে, পেঁয়াজি এই দিয়েছে পেঁয়াজি। আর শুভ তো বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিল, শুধু মুড়ি না, শুভ একটা মুড়ির পুরো কোটো নিয়ে এসেছিল। সন্ধ্যেটা ভালো কাটলেও রাত একটু বাড়তেই ভূতের ভয়ে ঘুমের 12টা বাজিয়ে দিল। যদিও সবটাই মনের ভুল। হঠাৎই মনে পড়ল একটা কথা, ছোটবেলায় ভূতের ভয় পেলে বাড়িতে যা বলতো। রাম নাম বলে ঘুমিয়ে পড়ি, কারণ আজকে হচ্ছে রামনবমী। সবাইকে টাটা, দেখা হচ্ছে কাল সকালে। নর্থ সিকিম ট্যুর 2026-এর দ্বিতীয় পর্ব এখানেই শেষ করলাম। যারা আগামী দিনে প্ল্যান করছেন, এজেন্সি ডিটেলস দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ফিরব পরবর্তী এবং শেষ পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি।